আপনারা কি কেউ বলতে পারেন যে 15 জন সদস্য ঘোষণা করা হয়েছে, এই 15 জন সদস্যের ভিতরে ফিনিশিং রোলে কে খেলতেছেন? এটা কি আপনারা কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম, বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের ওডিআই যে সিরিজ শুরু হতে যাচ্ছে 17 তারিখ থেকে, তো সেখানে প্রথম দুইটা ওডিআই যে স্কোয়াড ঘোষণা করা হচ্ছে 15 সদস্যের, সেই স্কোয়াডে আপনারা জানেন যে লাস্ট যে সিরিজ খেলেছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে, সেই পাকিস্তানের সাথে সিরিজে আপনার বাংলাদেশের 15 সদস্যের যে স্কোয়াডটা ছিল, নিউজিল্যান্ড সিরিজেও আপনার ঠিক সেম 15 সদস্যের সেই সেম স্কোয়াডটাই রাখা হয়েছে। তো এটা নিয়ে অনেকে আবার প্রশংসা করতেছেন যে তামিম ইকবাল অ্যাডপ কমিটির সভাপতি হওয়ার পরে যে স্কোয়াড ছিল তামিম নাকি পরিবর্তন করে নাই, বা একজন এক এক রকম মন্তব্য করতেছেন। দেখেন, আমি এইখানে একটা পয়েন্ট শুধু অ্যাড করব। আপনারা কি কেউ বলতে পারেন যে 15 জন সদস্য ঘোষণা করা হয়েছে, এই 15 জন সদস্যের ভিতরে ফিনিশিং রোলে কে খেলতেছেন? এটা কি আপনারা কেউ বলতে পারবেন? আমার জানা মতে পাকিস্তানের সাথে সিরিজ খেলার আগে আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানের সাথে কিন্তু ওডিআই সিরিজ খেলছিল। ওই ওডিআই সিরিজে ফিনিশিং রোলে নুরুল হাসান সোহানকে খেলানো হয়েছিল, জাকের আলী অনিককে বসিয়ে রেখে, শামীম হোসেন পাটোয়ারিকে বসিয়ে রেখে। এখন ওই স্কোয়াডে কিন্তু লিটন কুমার দাস কিংবা আফিফ হোসেন ছিলেন না, কিন্তু এই স্কোয়াডে পাকিস্তান সিরিজে যে স্কোয়াডটা ছিল, এই স্কোয়াডে কিন্তু নুরুল হাসান সোহান বাদ পড়েছেন, শামীম হোসেন পাটোয়ারি বাদ পড়েছেন, জাকের আলী অনেক বাদ পড়েছেন। এই যে তিনজন প্লেয়ারের নাম বললাম তারা কিন্তু ফিনিশিং রোলে খেলে। আপনারা নিশ্চয় জানেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে ম্যাক্সিমাম সময় কিন্তু উনি ফিনিশিং রোলেই খেলেছেন, মানে উপরের দিকে উনি ব্যাটিং করার সুযোগ খুবই কম পেত, উনাকে ম্যাক্সিমাম 6-7 পজিশনে খেলানো হতো। কিন্তু বর্তমানে যে স্কোয়াড দেওয়া হয়েছে 15 সদস্যের, এই 15 সদস্যের ভিতরে খেলবেন তো ভাই 11 জন। এই 11 জন প্লেয়ারের ভিতরে ফিনিশার কে? আপনারা যদি কেউ জেনে থাকেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। এই 15 জন সদস্যের ভিতরে ফিনিশিং রোলে খেলার মতো আমি প্লেয়ার দেখি না। আর আপনারা অনেকে বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজ, দেখেন মেহেদী হাসান মিরাজ কিন্তু ফিনিশিং রোলে কখনোই খেলেন নাই। আগে আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ কিন্তু ম্যাক্সিমাম 8 নাম্বার পজিশনে খেলতো। এরপরে আপনারা জানেন সিনিয়র ক্রিকেটার যারা ছিলেন তারা তো এক এক করে সবাই অবসরে চলে গেছেন। আর সাকিব আল হাসানের প্রসঙ্গে ভাই আর কোনো কথা বলবো না, উনি থেকেও নাই। তো সাকিব আল হাসান বা সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা ন্যাশনাল টিমে ওডিআই ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো নেওয়ার পর থেকে কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে দেখতেছি উনি উপরের দিকে ব্যাট করে, উনি কিন্তু ফিনিশার না। এরপরে যদি আপনি বলেন যে আফিফ হোসেন ধ্রুব, হ্যাঁ আফিফ হোসেন ধ্রুবর নাম আপনারা বলতে পারেন, কিন্তু আফিফ হোসেন ধ্রুব কিন্তু ফিনিশার না। আফিফ হোসেন ধ্রুব কিন্তু উনি ঘরোয়া লিগেও আমরা দেখেছি যে উনি কিন্তু উপরের দিকে ব্যাট করে বা মিডল অর্ডারে ব্যাট করে, আপনি বলতে পারেন। তো গত সিরিজে আপনারা দেখেছেন যে আফিফ হোসেন ধ্রুব কিন্তু 6 নম্বর পজিশনে খেলেছে এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু 7 নম্বর পজিশনে খেলেছে। আমি শুধু এই পয়েন্ট অ্যাড করতে চাই যে এই স্কোয়াড দিয়ে দেওয়া হয়েছে, এই স্কোয়াডে একজন ফিনিশারের অভাব আছে বা একজন ফিনিশারের ঘাটতি আছে। যদি এই স্কোয়াডে একজন ফিনিশার অ্যাড করা হয় তাহলে স্কোয়াডটা খুব সুন্দর হয়। তো এই হচ্ছে ভাই আমার মতামত। এখন আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে ফিনিশিং রোলে কাকে নিলে ভালো হতো। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।